আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জহির সালামের উত্তর দিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, ভালো মা, তুমি কেমন আছো? খুব ভালো। কখন এলে? নাস্তা করেছো? কিছুক্ষণ আগে এসেছি মামু, নাস্তা করা হয়নি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জহির আনন্দিত স্বরে বলল, তাই নাকি? চলো তাহলে একসাথে নাস্তা করা যাক। রীতা হেসে জহির তালুকদারের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলের কাছে চলে আসলো। মামা ভাগ্নির কথা বেশ জমে উঠেছে। জহির রীতাকে এটা সেটা জিজ্ঞেস করতে করতে তাজমহলকে খাবার দিতে বললেন। ফাইজা তখন রীতার সাথেই বসেছিল। রীতা উঠে যাওয়ার পর বারবার ছাদের সিঁড়ির দিকে তাকাচ্ছে। তার রুম থেকে বের হয়ে রিশাদ ছাদে গিয়েছে। এখনো তার বাবা কিংবা ভাইয়ের সামনে পড়েনি। ফাইজাকে সোফায় থম মেরে বসে থাকতে দেখে তাজমহল ডাক দিলেন, ফাইজা, এখনো সোফায় বসে আছো কেন? নাস্তা করতে আসো। মায়ের ডাকে ফাইজা দুরু দুরু বুক নিয়ে নাস্তা করতে বসলো। জহির হেসে হেসে বোন আর ভাগ্নের সাথে কথা বলছে। মুস্কানকে সবেমাত্র রুম থেকে বেরিয়ে আসতে দেখে জিন্নাত শুধালো, ফারিস আসলো না? আসছে ফুপিমণি। আমরা যে এসেছি জানে? বলিনি এখনো। আচ্ছা ঠিক আছে, নিচে আসলেই দেখতে পাবে। তুই বস, আমাদের সাথে নাস্তা কর। মুস্কানের সাথে সাথে নাকচ করলো। না না না, আমি নাস্তা করেছি। বড় চাচি তোমরা আসার আগেই আমাকে জোর করে অনেক কিছু খাইয়েছে। তাজমহলও সমস্যারে বলল, হ্যাঁ, ও খাবে না এখন, তোমরা করো। আমাকে রেখে নাস্তা করে নিচ্ছ তোমরা? তাজমহল বাক্য শেষ করার আগেই রিশাদের কথাটি ভেসে আসে। রিশাদকে দেখে জহিরের পুরো মুখ কুঁচকে যায়। তীরের ফলার মতো দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি? তাজমহল স্বামীকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত বেগে বলল, আরে রিশাদ, তোমার কথা আমি মাত্রই বলতে নিয়েছিলাম। এত সময় ছাদে কি করছো? আসো নাস্তা করো। রিশাদ আড়মোড়া ভেঙে জহিরের পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। হাই তুলতে তুলতে বলল, আর বলবেন না মামি, আপনাদের ছাদের ডেকোরেশনটা আমার এত পছন্দ হয়েছে যে আসতেই ইচ্ছা করছিল না। ভাবছি এমন একটা শ্বশুর বাড়ির ছাদ দেখেই মেয়ে বিয়ে করব, যেন চাইলেই ছাদ বিলাস করতে পারি। রিশাদের কথা শুনে ফাইজার কাশি উঠে গেল। জিন্নাত ফাইজাকে দ্রুত পানি এগিয়ে দিয়ে ছেলের দিকে গরম চোখে তাকালো। রিশাদ পরোয়া করলো না সেই তাকানো। আয়েশু ভঙ্গিতে জহিরের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন মামুজান? জহির থতমত খেল, কণ্ঠে বিরক্ত ফুটিয়ে বলল, তুমি কেন এসেছো? রিশাদ অবাক হওয়ার ভান ধরে বলল, এটা কেমন কথা? আমার মায়ের ভাইয়ের বাসার আমি আসবো না? এর নিজের মামুর বাড়িতে আসার পূর্ণাঙ্গ অধিকার আছে আমার। আমি এসেছি, আপনি খুশি হননি মামুজান? না। জহিরের মুখের উপর না শুনে রিশাদ বোকা বনে গেল। ঢুক গেলে অপমানটা হজম করে নাকি সুরে বলল, আপনি এভাবে বলতে পারলেন মামু? আমি আপনার একটা মাত্র বোনের একটা মাত্র পুত্র। একদিন আমিও তো আপনার ভবিষ্যৎ নাতিপুতির মামা হব, আর আপনি আমি আশায় খুশি হননি? দিস ইজ নট ফেয়ার। রিশাদের বেফাস কথায় ফাইজার জানটা মনে হচ্ছে জিব্বার আগায় এসে আটকে আছে। হা করলেই বেরিয়ে পড়বে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে সে। জিন্নাত, মুস্কান, রীতার চেহারাও দেখার মতো। তাজমহল স্বামীর ব্যবহারে খুব বিরক্ত প্রকাশ করলেন। তিনি রিশাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললেন, তুমি আসায় আমরা খুব খুশি হয়েছি রিশাদ। তোমার মামু কেমন গম্ভীর তা তো তোমরা জানোই, কিছু মনে করো না। রিশাদ তার মামির দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিয়ে বলল, আপনি খুবই ভালো মামি। আপনার সাথে এমন একটা গম্ভীর মানুষকে মোটেও মানায় না। আমি আরো ভালো মামু ডিজার্ভ করি। এবার তাজমহলও স্তব্ধ হয়ে গেল। বাকি সবাই নাক চুলকানোর ভান ধরে হাসি ডাকার চেষ্টা করছে। জহির প্রচন্ড ঘেমে বোনকে ডাক দিল, জিন্নাত। জি জি ভাইজান। এই বেয়াদবটাকে কেন নিয়ে এসেছিস? জিন্নাত অসহায় মুখ করে বলল, পিছনে আঁচল ঘুরে ঘুরঘুর করছিল ভাইজান, না রেখে আসতে পারিনি। জিন্নাতের কথা শুনে সবাই মিটিমিটি হাসছে।
জহির আর কোনো কথা বলল না, গম্ভীর হয়ে খাবার খেতে লাগলো। তাজমহল রিশাদের প্লেটেও খাবার বেড়ে দিলেন। রিশার হাত দিয়ে খাবার ছুঁতে যাবে তখনই গট গট পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসে ফারিস। রিশাদকে দেখে ফারিসের চোখ অটোমেটিক লাল হয়ে যায়। মুস্কান সে লাল হয়ে যাওয়া চোখ দেখে জড়সড় হয়ে দাঁড়ায়। ফারিস ঘাড় ঘুরিয়ে একবার তাকালো মুস্কানের দিকে। মুস্কান এমনিতেই ঘাবড়েছিল। ফারিসের তাকানোতে এবার বুঝি হার্ট অ্যাটাক করে বসবে। জিন্নাত ফারিসকে দেখে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে ফারিস, আসতে এত দেরি করলি কেন? আয় আমার পাশে বসে নাস্তা কর। ফারিস গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে। রিশাদকে দেখে তার শরীর জ্বলছে, রাগ উঠছে, কিন্তু সে তার ফুফুমণিকে দেখে রাগটা দমিয়ে নিল। গম্ভীর হয়ে জিন্নাতের পাশের চেয়ারটায় বসে প্রশ্ন করল, তোমরা কখন এলে? এসেছি তো অনেকক্ষণ, রিতা আসতে চাইছিল তাই নিয়ে এসেছি। ফারিস রিশাদের দিকে তাকিয়ে বলল, শুধু কি রিতা আসতে চাইছিল? রিশাদ একটু বিব্রত হলো, চোখ বাঁকিয়ে ফারিসকে দেখে খাবার খেতে লাগলো। মুস্কান নড়ে চড়ে এসে ফারিসকেও খাবার বেড়ে দিল। ফারিস আসার পর ডাইনিং টেবিলে আর তেমন কথা হয়নি। রিশাদও কোনো বেফাস কথা বলেনি। তার ট্যালেন্টেড মামাতো ভাই ওরফের সম্বন্ধী বুঝে যাবে। ফাইজার ফোন ফিরিয়ে দিয়েছে তাজমহল। দেওয়ার আগে ভালোভাবে শর্ত ঠুকে দিয়েছে, লেখাপড়ায় কোনো গাফিলতি করা যাবে না। ফাইজাও মাথা পেতে সেই শর্ত মেনে নিয়েছে। ফোন পাওয়ার খুশিতে সে যেন হাওয়ায় ভাসছে। রিশাদরা চলে যাওয়ার পরপরই তাজমহল ফোন ফিরিয়ে দিয়েছিল ফাইজার। আস্তে আস্তে দিনগুলো এভাবেই কেটে যেতে লাগলো। পেরিয়ে গেল আরো 4টে মাস। রিশাদের সাথে ফাইজার সম্পর্ক ধীরে ধীরে হয়ে উঠলো আরো মধুময়। ফারিস মুস্কান আর ফাইজাকে একই কলেজে ভর্তি করিয়ে দিল। মুস্কান প্রেগনেন্সির জন্য এখন কলেজে যেতে না পারলেও ফাইজা রেগুলার যাচ্ছে। পড়ালেখায়ও গভীর মনোযোগ দিয়েছে ফাইজা। রিশাদও এখন ফাইজাকে পড়তে খুব ইন্সপায়ার করে। একটা ব্যাংকের ছোটখাটো জব নিয়েছে রিশাদ। কাজ ভালো হলে প্রমোশন পেয়ে আরো উপরে উঠতে পারবে। ছেলের সত্যি সত্যি এমন পরিবর্তনে জিন্নাতের খুশির অন্ত নেই। ফাইজার কাছেও কৃতজ্ঞতার শেষ নেই ওনার। একে একে তানিয়া, শিল্পী, রাহিলা, রাতুল সকলেই জেনে গেছে রিশাদ আর ফাইজার সম্পর্কের কথা। তারা সবাই রিশাদের পরিবর্তনে মন থেকে আনন্দিত। আর তাছাড়াও রিশাদ তো কখনো তাদের সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। আগো কারোর সাথে অতটা মিশতো না, এখন যতটা মিশে। তাই তারা রিশাদের ভিতরের কোমলতাটা বুঝতে পারেনি। পানি নেমে যা তা অবস্থা। পেটে মাতৃত্বের দাগ পড়ে তার সুন্দর পেটটা এখন আর আগের মতো তুলতুলে সফট নেই। মুস্কানের মনে হয় সে এখন নিঃশ্বাস নিলেও তার ক্লান্ত লাগে। প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড সে উপলব্ধি করছে মাতৃত্ব এত সহজ নয়। ফারিস এখন আগের থেকেও বেশি কেয়ার করে মুস্কানের কষ্ট দেখে তার নিজেরই কষ্ট হয়। সে যদি পারত মেয়েটার সব কষ্ট সে নিজের মাঝে নিয়ে নিত। বাচ্চাদের পায়ের আঘাতে মুস্কান যখন অস্ফুট স্বরে কাঁদে তখন ফারিস নিজেকে বড্ড অসহায় মনে করে। বাচ্চারা আর কয়েকটা বছর পরে আসলে হয়তো মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না। শুধু যে মুস্কান কষ্টই পায় তা কিন্তু নয়, প্রতিটা মুহূর্তে সে উপলব্ধি করে এক অন্যরকম সুখানুভব। যখন তার পেটে বাচ্চাগুলো নড়াচড়া করে তখন মুস্কানের মনে হয় তার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। মুস্কান যখনই ভাবে সে মা হবে, তার তুলতুলে বাচ্চা দুটোকে সে আলতো করে বুকে জড়িয়ে ধরবে, কোলে নিবে, নিজের হাতে খাইয়ে দিবে, পোশাক পরিয়ে দিবে, গোসল করিয়ে দিবে, তখন মনে হয় এর থেকে শান্তির আর কিছুই হতে পারে না। খাটে পা ঝুলিয়ে বসে আছে মুস্কান। ফারিস পেছন থেকে তার চুল আশ্রিয়ে দিচ্ছে। প্রেগনেন্সির পর যেন মুস্কানের চুলগুলো আগের থেকে আরো লম্বা হয়েছে। অতটুকু পেটে 2টা বেবি নিয়ে সে নড়তেই পারে না, চুল আশ্রাবে দূরের কথা, শুধু এলোমেলোভাবে খোপা করে রেখে দেয়। ফারিসের জন্য সে চুলগুলো কেটে একটু ছোটও করতে পারে না, দেয় না লোকটা। অসুবিধা দেখালে বলে যে সে নিজে আশ্রিয়ে দিবে। বিছানার চাদর গোছানো, চুল আশ্রানো, মাথায় তেল দিয়ে দেওয়া, এসব মেইলি কাজ ফারিস আগে থেকে না জানলেও এখন শিখেছে। স্ত্রীর জন্য শিখতে হয়েছে। তার স্ত্রী তার সন্তানদের জন্য এত কষ্ট করছে, রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছে, আর সে এইটুকু করতে পারবে না? আলাবত পারবে। মুস্কানের চুলে খুব সুন্দর একটা বেনুনি পাকিয়ে বিছানা থেকে নেমে গেল ফারিস। এই বেনুনি করাটা সে ইউটিউব থেকে শিখেছে। প্রথম পারত না, খুব বিরক্ত লাগতো, কিন্তু করতে করতে এখন পারে। মাথার লম্বা বেনুনিটা সামনে এনে মৃদু হাসে মুস্কান। তার এত কেয়ার করে লোকটা। লম্বা চুলের বেনুনিটা দুলিয়ে ফারিসকে প্রশ্ন করলো মুস্কান, সোনিয়া আপুর তো শুনলাম কাল বিয়ে, আপনি কি যাবেন না? না। কেন? নানি জান এত করে বললো আপনাকে যেতে, আর আপনি যাবেন না কেন? যাওয়ার ইচ্ছে নেই তাই যাব না, ওরা তো যাচ্ছে। আপনারা বাবা ছেলে কেন যেতে চাইছেন না বলেন তো? নানি জান তো রাগ করবেন।
একজনের অন্তত যাওয়া উচিত। ফারিস অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা যাবে না বলেছে? হ্যাঁ। কেন? সেটা আমি কি করে বলবো? ঘরের সকলকে নিমন্ত্রণ করেছে, অথচ কেউই যেতে চাইছে না। আমার জন্য গতকাল কেউ গায়ে হলুদেও গেল না। আজ বিয়েতে না গেলে সবাই কি ভাববে? ফাইজাকে জোর করে রাজি করিয়েছি। বড় চাচু যাবে না বলে বড় চাচিও গাল ফুলিয়ে বসে আছে। এখন আপনিও না গেলে। মুস্কানকে কথার মাঝে আটকে দিয়ে বলল ফারিস, পাগল হয়েছো? তোমাকে এই অবস্থায় রেখে আমি যাব বিয়ে খেতে? ডেলিভারি ডেট একটা চলে গিয়েছে তোমার, কখন বেবিদের আসার সময় হয় বুঝা দায়। আমি ডক্টরের সাথে কথা বলে রেখেছি, আর একটা দিন গেলেই তোমার সিজার করিয়ে ফেলবো। তোমাকে আর বেবিদেরকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না, হোক সেটা 1 দিন বা 1 ঘন্টার জন্য। মাকে বলে দিয়েছি যেন দ্রুতই চলে আসেন। মা যতক্ষণ বাড়িতে না থাকবেন আমি 1 মিনিটও তোমার সঙ্গ ছাড়বো না। কিন্তু সোনিয়া আপু যে বারবার বড় চাচির কাছে আবদার করছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও নাকি শ্বশুর বাড়ি যাওয়ার আগে শেষ একবার আপনাকে দেখে যেত। শাট আপ। আচমকা ফারিসের ধমকে চুপসে গেল মুস্কান। ফারিস রাগান্বিত হয়ে বলল, কোথাকার কোন সোনিয়া? ওর জন্য এত মাথা ব্যথা কেন তোমার? সত্যি জানতে চাইছো ওই মেয়ে আমাকে কেন দেখতে চাইছে? বুঝতে পারছো না? দিন রাত উত্ত্যক্ত করতো তোমার স্বামীকে। এই দেখো কী সব ছবি, মেসেজ, ভিডিও, ভয়েস পাঠিয়ে আমাকে কনভিন্স করতে চাইছে। ব্লক করেও শান্তি নেই, হুমকি ধমকি দিলে কয়েকদিন চুপ থাকে, আবার নতুন করে শুরু করে। মুস্কান চোখ বড় বড় করে ফারিসের ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। সে তো এই ব্যাপারে কিছুই জানতো না। ছবিগুলো দেখে মুস্কানের সমস্ত শরীর রাগে গমগম করে ওঠে। সে বসা থেকে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে, এই বেহায়া মেয়ে আপনাকে এমন বিরক্ত করতো, আমায় আগে বলেননি কেন? ওর চোখ তুলে আমি আমার বেবিদের ক্রিকেট খেলতে দিব। নির্লজ্জ মেয়ে, আমার হাজবেন্ডের দিকে নজর দেয়া। ফারিস ফুস করে দম ছাড়ে। এই জন্যই বলিনি, জানি তুমি এটা শুনে এমন উত্তেজিত হয়ে পড়বে, যেটা এখন তোমার জন্য মোটেও ঠিক না। মুস্কান এখনো রেগে ফুসফুস করছে। ফারিস মুস্কানকে ধরে পুনরায় খাটে বসিয়ে দিল। মুস্কানের দুবাহুতে হাত রেখে শান্ত স্বরে বলল, রিল্যাক্স। সোনিয়ার চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি। আমার আর রাসেল মামুর যে এটার জন্য কি ঝামেলা পোহাতে হয়েছে তা শুধু আমরাই জানি। থ্যাংক গড এই মেয়েটা অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। ফারিস মুস্কানের মুখোমুখি দাঁড়িয়ে মুস্কানকে কথাগুলো বলছিল। আচানক মুস্কান ফারিসের কোমর জড়িয়ে ধরল, অভিমানী সুরে বলল, আপনি শুধু আমার। ফারিস ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটে ওঠে। সে মুস্কানের মাথায় হাত বুলিয়ে বলল, আমি শুধু তোমার। সোনিয়ার বিয়েতে শুধু জহির আর তাজমহল গিয়েছে। যেহেতু সোনিয়ার বিয়েটা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে না, তাই জহির সময় ম্যানেজ করতে না পেরে যেতে নিষেধ করেছিল। ছেলের বেলায় এখন যেতে হয়েছে। একটা দিন নাকি সেই কাজকর্ম সামলে নিতে পারবে। মুস্কানের জড়াজড়িতে ফাইজা প্রথমে মামার বাড়ি যেতে রাজি হলেও এখন আর গেল না। তার নাকি কোচিংয়ে একটা ইম্পর্ট্যান্ট এক্সাম হবে। এক্সাম দেওয়া তো বাহানা মাত্র। ফাইজা মূলত আজ রিশাদের সাথে দেখা করতে চায়। আজ বাড়িতে বাবা মা নেই, ফারিস ভাইও বাবার কাছে ব্যস্ত থাকবে, যার জন্য সুযোগটা হাতছাড়া করতে চাইছে না ফাইজা। 1 মাস আগে রিশাদের বাবা মোখলেস শেখের বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে মোখলেস নিজের 2 পায়ে খুব গুরুতর আঘাত পায়। মাথায় আর হাতেও পেয়েছে, কিন্তু পায়ের আঘাতটা যেন অনেকটাই বেশি। এতটাই বেশি যে তাকে এখন হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয়। পায়ের জন্য এখনো ট্রিটমেন্ট চলছে মোখলেসের। বাবার এই অবস্থার জন্য ফ্যামিলির পুরো দায়িত্ব এখন রিশাদের কাঁধে। বাবার চিকিৎসা থেকে শুরু করে পরিবারে এতগুলো মানুষের ভরণ পোষণ এখন সে বহন করে। কাজের চাপ, পরিবারের চাপ, টেনশন সব মিলিয়ে রিশাদ ক্লান্ত, যার জন্য ইদানিং ফাইজার সাথেও তেমন একটা যোগাযোগ করতে পারে না। ফাইজার সাথে কথা বলাও আগের তুলনায় খুব কমিয়ে দিয়েছে। ফাইজা রিশাদের সমস্যাটা বুঝে, কিন্তু তাও তার ছোট্ট মনে অভিমান বাসা বাঁধে। যে ছেলেটা একসময় রাত দিন তার সাথে কথা বলতো, সে ছেলেটা এখন 5 মিনিটের জন্য তার সাথে ঠিকমতো কথা বলে না। সে ফোন দিলে ব্যস্ততার জন্য রেখে দেয়। দেখা করতে বললে হাজারটা এক্সকিউজ যেন আগে থেকেই রেডি থাকে। আজ ফাইজা জিদ ধরেছে, যে করে হোক রিশাদের সাথে দেখা করবে, যার জন্য সকাল থেকে ফোন দিয়ে রিশাদকে পাগল করে ফেলেছে। ছুটি নিয়ে 1 ঘন্টার জন্য হলেও যেন তার সাথে দেখা করে রিশাদ। ফাইজার কান্নাকাটির জন্য রিশাদ খুব কষ্টে দুপুরের দিকে সময় ম্যানেজ করে। তা শুনে ফাইজা যেন খুশিতে উঠছে। কোন ড্রেসটা পরে যাবে এটা সিলেক্ট করার জন্য পুরো কাবার্ড এলোমেলো করে ফেলেছে। বিছানার উপর 10-15টা ড্রেস ছড়িয়ে ছিটিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বারবার গায়ে মেলে দেখছে।
অবশেষে গাঢ় নীল রঙের একটা 3 পিস সিলেক্ট করে ফায়েজা। রিশাদ তাকে 3 পিসে দেখতে খুব পছন্দ করে। শাওয়ার নিয়ে এসে ড্রেসটা পরে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফায়েজা। মাথায় ঘোমটা পরে আনমনে হাসছে, লজ্জা পাচ্ছে, দুহাতে মুখ ঢেকে ফেলছে, আবার মেলছে। দিন দিন রিশাদের জন্য পাগল হয়ে যাচ্ছে সে। রিশাদের একটু অবহেলাও সহ্য করতে পারে না এখন, আবার একটু ভালোবাসা পেলেই দিশেহারা হয়ে যায়। রাহিলা এসেছে, কাল পরশু মেয়ের সিজার করাবে, তাই ফারিসের আর তাজমহলের কথায় আজই চলে এসেছে। এরশাদ তালুকদার পরিবারের লোকদের যাতায়াতের জন্য বেশ কিছুদিন আগে একটা গাড়ি কিনেছেন। গাড়ি চালানোর জন্য একজন ভালো বিশ্বস্ত ড্রাইভারও নিয়োগ করেছেন। ওই ড্রাইভারই রাহিলাকে মেয়ের শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছেন। মাকে পেয়ে ভীষণ খুশি মুস্কান। সকালেই এসেছে রাহিলা, আর তখন থেকেই মুস্কান মায়ের সাথে চিপকে। মুস্কানের মা আসায় নিশ্চিন্তে ফারিস বাবার ইন্ডাস্ট্রিতে চলে যায়। যাওয়ার আগে মুস্কানকে কড়াকড়িভাবে বলে গেছে কোনো প্রবলেম হলে যেন সাথে সাথে তাকে ফোন করে। রাহিলার সাথেও নমনীয় ব্যবহার করে একই কথা বলে গেছে ফারিস, আর এও বলে গেছে সে দ্রুত ফিরে আসবে। দুপুরের দিকে মায়ের পাশে শুয়ে মায়ের কোমর পেঁচিয়ে ঘুমাচ্ছে মুস্কান। রাহিলা আতশোয়া হয়ে মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, মুস্কি হেসে ক্ষণে ক্ষণে মেয়ের কপালে চুমু দিচ্ছে। ভাবতেই অবাক লাগে তার ছোট্ট মেয়েটা নাকি এখন মা হতে যাচ্ছে। মেয়েটার আব্বা বেঁচে থাকলে যে কত খুশি হতো। বাড়িতে মুস্কান আর তার আম্মা ছাড়া কেউ নেই। ফারিস চলে যাওয়ার পরপর ফায়েজাও বেরিয়ে গেছে। রেস্টুরেন্টে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে ফায়েজা। রিশাদের সাথে দেখা করতে করতে এখন আর আগের মতো ভয় পায় না সে। এতবার দেখা করেছে, একবারও যখন ভাই বাবা বা অন্য কারো সামনে পড়েনি, তাই ভেবেই নিয়েছে এবারও তেমন কিছু হবে না। সে নিশ্চিন্তে চেয়ারে বসে রিশাদের জন্য অপেক্ষা করতে লাগলো। ঘরমাক্ত শরীর, ক্লান্ত মুখশ্রী, উস্কো খুস্কো চুল নিয়ে ফায়েজার সামনে এসে হাজির হলো রিশাদ। পরনে ফুল হাতা সাদা শার্ট। অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছে। ঘাড় গলা ঘেমে নিয়ে একাকার। তড়িঘড়ি করে আসার জন্য এখনো হাঁপাচ্ছে। ফায়েজার বরাবর চেয়ারটায় বসতেই ফায়েজা ঠান্ডা পানির বোতলটা এগিয়ে দিল রিশাদের দিকে। ঢক ঢক করে কয়েক ঢোক পানি গিলে বড় করে নিঃশ্বাস নিল রিশাদ। শার্টে হাতা দুটো গুটিয়ে নিয়ে টিস্যু দিয়ে কপাল আর মুখের ঘাম মুছল। ফায়েজার দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, সরি, খুব বেশি দেরি হয়ে গেছে না? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে? ফায়েজা স্থির দৃষ্টিতে রিশাদকে দেখছিল। এমন ঘামে ভেজা ক্লান্ত অবস্থায়ও ছেলেটাকে দেখতে কি অদ্ভুত সুন্দর লাগছে। সে লাজুক কণ্ঠে বলল, সমস্যা নেই। রিশাদ একটা ওয়েটারকে ডাক দিয়ে খাবার অর্ডার দিল। ফায়েজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ 3 পিস পরে এসেছো যে? ফায়েজা মুস্কি হেসে কানের পিছে চুল গুজে বলল, চোখে পড়েছে তাহলে? আমার জন্য সেজেছো আর আমার চোখে পড়বে না? চোখে এমন গাঢ় করে কাজল দিতে কে বলেছিল? আমার যে চুমু খেতে ইচ্ছে করছে। ফায়েজা লজ্জা পেল। লজ্জা পেয়ে দৃষ্টি নত করে ফেলল। রিশাদ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমায়। নীল জামাটাতে একদম নীল অপসরী লাগছে। ফায়েজা শুকনো কেশে রিশাদের দৃষ্টিতে বিঘ্ন ঘটাতে চেষ্টা করল, কিন্তু রিশাদ একবার পলকও ফেলেনি। এক দৃষ্টিতে ফায়েজার দিকে তাকিয়ে আছে। ওয়েটার খাবার নিয়ে আসলো। রিশাদ নিজের হাতে ফায়েজার মুখে খাবার তুলে দিল। পাশাপাশি চলতে থাকলো তাদের দুষ্টু মিষ্টি আলাপচারিতা। মুগ্ধতার মাঝে দুজনের একজনও বুঝতে পারল না কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলছে। কুদ্দুস ফোন করেছে ফারিসকে। 3 বারের মাথায় কল রিসিভ করলো ফারিস। হ্যালো বলতেই কুদ্দুস উদ্বিগ্ন স্বরে বলল, তোর বোন ফাইজার কি বিয়ে শাদী দিয়ে ফেলেছিস? ফারিস ধমক দিল, কি সব আবুল তাবুল বকছিস? ফাইজার বিয়ে হলে কি তোরা জানবি না? তাও ঠিক। আচ্ছা, ফাইজা কোথায়? কেন, ওর তো এখন কোচিংয়ে থাকার কথা। তুই হঠাৎ আমার বোনকে নিয়ে পড়লি কেন? না মানে আসলে আমি তোকে একটা কথা বলতে যাচ্ছিলাম। কথাটা আমি বেশ কয়েকদিন আগেই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি। অপর পাশে ফারিসের স্বর গমগমে শোনালো, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলবি সোজাসুজি বলতো, আমার সময় নেই। কুদ্দুস ঠোঁট দুটো ভিজিয়ে বলল, তুই কিভাবে নিবি জানি না, তা বলছি। আই থিঙ্ক তোর বোন ফাইজা কারোর সাথে রিলেশনে আছে। ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। তোর এমন মনে হওয়ার কারণ? দেখ ফারিস, আমি বেশ কয়েকদিন ফাইজাকে একটা ছেলের সাথে ঘুরতে ফিরতে দেখেছি। সে এমনভাবে ছেলেটার হাত ধরে ঘুরতেছে যে কেউ দেখলে বলবে তারা রিলেশনে আছে। ইভেন এখনও ফাইজা আমার চোখের সামনে বসে
সেই ছেলেটির হাতে খাবার খাচ্ছে। প্রায় 30 মিনিট ধরে আমি ফাইজার পিছনের টেবিলে বসে আছি। সে একবারের জন্য আমাকে খেয়াল করেনি। ছেলেটার প্রতি এতটাই মগ্ন হয়ে আছে। ফারিসের কপালের রগ দপদপ করে ওঠে। আর যাই হোক, বন্ধুর মুখ থেকে ছোট বোনের সম্পর্কে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখার কথা না। কুদ্দুস তার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। সে কখনো এই ব্যাপারে মজা বা মিথ্যে বলবে না। বন্ধুর কাছ থেকে ছোট বোনের এমন নির্লজ্জ কাজ সম্পর্কে জানাটা বড় ভাই হিসেবে তার জন্য অবশ্যই লজ্জাজনক। যে ভাই নিজের বোনকেই সামলে রাখতে পারে না, সে আর কি পারবে। রাগে রি করতে করতে কুদ্দুসকে প্রশ্ন করলো ফারিস। ফাইজা সত্যি এখন তোর সামনে বসে আছে? হ্যাঁ দোস্ত, ট্রাস্ট মি। আমাকে ছবি পাঠাতে পারবি? আলবাত পারবো। তুই বলার আগেই আমি 3-4টা ছবি ক্লিক করে রেখেছি, এক্ষুনি পাঠাচ্ছি। কুদ্দুস ফোন রেখে দ্রুত ফারিসকে ফটো সেন্ড করলো। ফোনে টিং টিং শব্দ হতেই ফারিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। একটা পিকে ক্লিক করতেই যা দেখলো তার পায়ের নিচে জমিন সরে গেল যেন। মাথার রক্ত গরম হয়ে গেল তরাক। কম্পিত হাতে একের পর এক পিক দেখতে লাগলো সে। রাগে তীর করে কাঁপছে সমস্ত শরীর। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বোন রিশাদের সাথে রিলেশনে আছে। রক্তিম চোখ নিয়ে ফাইজাকে ফোন করলো ফারিস। একবার ফোন করতেই কল রিসিভ করলো ফাইজা। আগে ইচ্ছাকৃত ফোন না তুলে যেই ভুল করেছিল সেই ভুলটা এখন আর করলো না। একবার কল আসতেই সাহস করে রিসিভ করে ফেললো। আস্তে করে হ্যালো ভাইয়া বলতেই ফারিসের শান্ত অথচ উত্তাপ কণ্ঠস্বর শুনতে পেল। তুই এখন কোথায়? বাক্যটি শুনে কেঁপে উঠল ফায়জা। ঢোক গিলে বলল, আমি তো এখন কোচিং এ ভাইয়া। কেন, কোনো দরকার? বোনের মিথ্যে শুনে দাঁতে দাঁত খিচে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো ফারিস। রাশভারী স্বরে বলল, বাসায় কখন আসবি? এই তো আর ঘন্টাখানেকের মতো লাগবে। তুই তো বলছিলি তোর এক্সাম আছে, এক্সাম দিতে এত সময়? ফাইজা থম মেরে গেল। সে তো ভুলেই গিয়েছিল বাসা থেকে যে কোচিং এর এক্সামের কথা বলে বেরিয়েছিল এখন কি হবে। কপালের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে পুনরায় ভাইকে মিথ্যা বলল ফাইজা। এক্সাম ছিল তো, এক্সামের পর স্যার এখন এক্সট্রা ক্লাস নিচ্ছে। ফাইজার একের পর এক মিথ্যে ফারিসের প্রতিটা লোমকূপ জ্বলে উঠছে। সে দাঁত কিরমিরিয়ে বলল, তোর এক্সট্রা ক্লাস শেষ হলে আর কোনো ক্লাস আছে? না না ভাইয়া। তাহলে সোজা বাসায় আয়। আচ্ছা বলার আগেই ফারিস ফোন রেখে দিল। ফাইজা বড় করে হাফ ছেড়ে রিশাদের দিকে তাকাতেই দেখলো রিশাদ রাগী ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এতগুলো মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না। একদিন না একদিন তোমার ভাই এটা জানতোই, তাই ভালো ছিল এখনই সত্যিটা বলে দেওয়া। পাগল নাকি? ভাইয়াকে সব জানিয়ে দিতে বলছো তুমি? কিয়ামত বাঁধিয়ে দিবে। তো কি হয়েছে? এখন শুনলেও ঝামেলা করবে, পরে শুনলেও ঝামেলা করবে। ঝামেলা তো করবেই, তাই না? না, পরে শুনলে অতটাও ঝামেলা করবে না, এখন যতটা করবে। কারণ তুমি আগের রিশাদ নাও। ভাইকে দেখাতে হবে তোমার ভালো রূপটাকে। ভাইয়ের কাছে তোমাকে ভালো লাগতে হবে। আর এই সব কিছু এখন সম্ভব নয়, আস্তে আস্তে সম্ভব, বুঝেছো? কিন্তু আঙুলের ইশারায় থামিয়ে দিল ফাইজা। কোনো কিন্তু না, আগে নিজের অবস্থান মজবুত করো। বাবা ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো সাহস তৈরি করো, তারপর সব। তোমার কি মনে হয় আমার সেই সাহস নেই? সাহস আছে, কিন্তু পরিস্থিতি নেই। এমন পরিস্থিতি তৈরি করো যেন ভাইয়া তোমাকে মেনে নেয়। আমি আসি, জলদি বাসায় ফিরতে হবে। আর হ্যাঁ, প্লিজ আমার সাথে এভাবে হঠাৎ করে কথা বলা কমিয়ে দিও না, আমার কষ্ট হয়, দম বন্ধ লাগে। রিশাদ হাসে। খুব বুঝদার হয়ে গেছো। আর বেশি দিন অপেক্ষা করাবো না তোমায়, খুব শীঘ্রই আপন করে নিব। ফাইজাও হেসে রিশাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আকাশতুম্বী রাগ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে ফারিস। এসেই আগে উচ্চকণ্ঠে ফাইজাকে ডাকতে লাগলো, ফাইজা, ফাইজা। ফারিসের গলা শুনে রুম থেকে দ্রুত বের হলো মুস্কান। স্বামীর এমন গরম মুখ দেখে আত্মে উঠে বলল, কি হয়েছে? ফাইজা তো এখনো ফিরেনি। ফাইজা এখনো ফিরেনি শুনে ফারিসের রাগ আরো বেড়ে গেল। সে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে ফাইজার জন্য অপেক্ষা করতে লাগলো। মুস্কান ভয়ে ভয়ে ফারিসের কাছে এসে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলো, আপনি এমন রেগে আছেন কেন? ফাইজা কি করেছে? ফারিস উত্তর দিল না। হিংস্র চোখ নিয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। মুস্কান একটা গ্লাসে পানি ভরে ফারিসকে খেতে দিল। ফারিস খেলো না। মুখের সামনে থেকে মুস্কানের গ্লাস ধরে রাখা হাতটা সরিয়ে ফেললো। অজানা আশঙ্কায় বুক কাঁপছে মুস্কানের। আজ এত রেগে কেন এসেছে বুঝতে পারছে না।
হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বাড়িতে প্রবেশ করলো ফাইজা। ডিং ডিঙিয়ে সদর দরজা দিয়ে ঢুকতেই ফারিস হাত ভাঁজ করে ফাইজার মুখোমুখি দাঁড়ালো। ভাইকে এভাবে সামনে দাঁড়াতে দেখে ফাইজার হাসি খুশি মুখ নিমেষেই নিভে গেল। ভয়ে ভয়ে ভাইয়ের মুখের দিকে তাকাতেই ফারিসের ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে তার অস্তিত্ব কেঁপে উঠল। ফাইজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত রুক্ষ মেজাজে বলল ফারিস, বলেছিলি আসতে ঘন্টাখানেকের মতো লাগবে, তাহলে এত দেরি হলো কেন? ভাইয়ের এমন রুক্ষস্বর শুনে ফাইজার গলা চোট্টের খড়ায় পরিণত হলো। কপাল, গলা, শরীর বেয়ে ঝর্ণার মতো ঘাম ছুটতে লাগলো। আমতা আমতা করে বলল, রাস্তায় অনেক জ্যাম ছিল ভাইয়া। বাক্য শেষ হওয়ার আগে ফারিস শরীরের বেগে ফাইজার গালে থাপ্পড় বসালো। এক থাপ্পড়ে ফাইজার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। সবকিছু অন্ধকার দেখতে লাগলো। ঝাঁঝালো স্বরে চেঁচিয়ে উঠল ফারিস, মিথ্যে মিথ্যে মিথ্যে, একের পর এক মিথ্যে বলে যাচ্ছিস তুই আমায়। কলিজায় এত সাহস আসলো কি করে? ভয়ে আর কান্নায় ফাইজার অবস্থা করুন। গালে মনে হচ্ছে আগুনের লাভা পড়েছে। ব্যথায় ঝাঁঝা করছে। কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। মুস্কান স্ফুরিত হয়ে দ্রুত ফাইজাকে ধরতে গেলে ফারিস তাকেও ধমক দিল, খবরদার, ছুবে না ওকে, দূরে যাও। ফাইজার কাছে গিয়েও মুস্কান দুপা পিছিয়ে গেল। রাহিলা সরগম শুনে ছুটে রুম থেকে বেরিয়ে আসলো। বাড়িতে দু একজন কাজের লোক ছিল, তারাও ভয়ে এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কান্না করে চোখ, গাল, মুখ সব লাল করে ফেলেছে ফাইজা। ফারিসের বকা, ধমক, শাসনে তো এখনো বুকের ভিতর কাঁপছে। সে ভাবতেও পারেনি তার ভাই এত তাড়াতাড়ি সব জেনে যাবে। রিশাদকে ভুলে যাওয়ার কথা বলেছে ফারিস, আর কোনোদিনও যেন তার সাথে যোগাযোগ না করে, কথা না বলে, দেখা না করে। যদি করে তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। রিশাদকে ভুলে থাকার কথা চিন্তাও করতে পারে না ফাইজা। ভাবলেই শ্বাসরোধ হয়ে এসে বুক ফাটা কষ্ট হয়। বাড়িতে রাহিলা ছিল বলে ফাইজাকে বেশি কিছু বলতে পারেনি ফারিস। মুস্কান ফারিসকে থামাতে সফল না হলেও রাহিলা হয়েছে। ছোট চাচির কথায় ফারিস নিজের রাগটাকে দমিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। মুস্কান জানে ফারিসকে এত সহজে থামানো যাবে না, বাড়িতে এসে আবার শুরু করবে। তাই সে তার শ্বশুরকে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব বাড়িতে আসতে বলে। তারা রাস্তায় আছে, আসতে একটু সময় লাগবে বলেছে। রাহিলার সাথে কথা বলে তাজমহল এত ইমার্জেন্সি তলবের কথা জানতে চাইলে রাহিলা যতটুকু জানানো সম্ভব জানিয়ে দিয়েছে। দরজা লক করে কাঁদছে ফাইজা। মুস্কান ডেকেছে, রাহিলা ডেকেছে, কারো কথা শুনেনি। ফাইজার মাথায় এখন শুধু রিশাদ ঘুরছে। সে রিশাদকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। ভাইয়া কোনোদিনও তাদের সম্পর্ক মেনে নিবে না, বাবাও না। কি করবে সে? নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। একবার ভাবছে রিশাদের সাথে পালিয়ে যাবে, আবার ভাবছে এই কাজ কখনো করা যাবে না, বাবা ভাইয়া কষ্ট পাবে। কি করবে সে? কপালের দিকে চুলগুলো টেনে খামছে ধরল। বাবা ভাইয়া রিশাদ সবাইকে সে সমান ভালোবাসে, কারোর জন্য কাউকে কষ্ট দিতে পারবে না। গা থেকে ওড়না ছুঁড়ে চিৎকার করে কাঁদছে ফাইজা। চোখের গাঢ় কাজল চোখের পানির সাথে লেপটে চারপাশে ছড়িয়ে আছে। ফাইজার চিৎকারে চারপাশ ভারী হয়ে গেছে। মুস্কান রুমের বাইরে থেকেও শুনতে পাচ্ছে সে আর্তনাদ। সেও তো অসহায়, কিছুই করতে পারছে না। অস্থির হয়ে রিশাদকে ফোন করলো ফাইজা। ফাইজার কান্না ভেজা কণ্ঠ শুনে রিশাদ ঘাবড়ে গেল, উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? ফাইজা কান্নার জন্য কথা বলতে পারছে না। হেসকি তুলতে তুলতে বাড়িতে আসার পর যা যা ঘটেছে সব বলল। ফাইজার থেকে কথাগুলো খুব কষ্টে বুঝলো রিশাদ। অফিস শেষে বাইক নিয়ে বাড়ি যাচ্ছিল সে। ফাইজার মুখ থেকে সব শুনে বাইক ঘুরিয়ে হন্তদন্ত হয়ে মামার বাড়ি ছুটল। বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে ফাইজাকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে রিশাদ। মুস্কান সামনে আসতেই তাকে দেখে জিজ্ঞেস করলো, এই সমস্যা কি তোর হাজবেন্ডের? শুধু শুধু আমাদের মধ্যে ভিলেন হতে কেন চাইছে? মুস্কান ঘাবড়ানো স্বরে বলল, তো তুমি এখানে কেন এসছো রিশাদ ভাইয়া? প্লিজ চলে যাও, উনি তোমাকে দেখলে আরো রেগে যাবেন। রিশাদ ক্ষেপে বলল, ডাক তোর ওনাকে। রাগ কি শুধু তোর ওনারই আছে, আমাদের নেই? রিশাদের গলা শুনে রুমের দরজা খুলে ছুটে আসলো ফায়েজা। কাঁদতে কাঁদতে রিশাদের সামনে দাঁড়াতে রিশাদ তার গাল দুটো হাতের তালু দিয়ে আগলে ধরলো। নরম স্বরে বলল, কি অবস্থা করেছো নিজের? এত কাঁদতে হয়? আমি আছি না, আমি সব ঠিক করে দিব। রিশাদের নরম স্বরে ফাইজার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে রিশাদকে জড়িয়ে ধরতে যাবে তখনই ভাইকে দেখে আটকে উঠল। ফারিস অগ্নি দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। নিজের পেছনে হাত মুষ্টিবদ্ধ করে ফারিসকে দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কানও চমকে গেল।
যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মুস্কান মনে মনে খুব করে চাইছিল যেন ফারিস কিছুতেই এখন বাড়িতে না আসে, কিন্তু এই লোক কখন বাড়িতে এসেছে তারা কেউ টেরই পায়নি। উত্তেজিত হয়ে রিশাদের বাহু টেনে তাকে ফাইজার থেকে দূরে সরালো ফারিস। গর্জন ছুড়ে বলল, আমার বোন থেকে দূরে থাক। রিশাদ সোজা সাপটা জবাব দিল, থাকবো না। ফারিসের রক্ত টকবক করে উঠল। আঙুলগুলো মুঠ করে রিশাদকে ঘুষি মারতে গেলে ফাইজা রুখে দাঁড়ালো। অশ্রুসিক্ত কণ্ঠে হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া। ফারিস থেমে গেল। বোনের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি ভাবতে পারছি না তুই রিশাদের মতো একটা ছেলের সাথে। কথার মাঝপথে থেমে গিয়ে বলল, বড্ড বড় হয়ে গেছিস। ফাইজা অপরাধীর মতো মাথা নুয়ে ফেলল। ফারিস ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুই যদি একটা গার্মেন্টসের শ্রমিককেও পছন্দ করতি আমি মেনে নিতাম, কিন্তু এই রিশাদকে কখনোই না। কেন? আমাকে মেনে নিতে এত কিসের প্রবলেম তোর? সেটা তুই নিজেকে প্রশ্ন করে দেখ। আমি নিজেকে প্রশ্ন করে দেখেছি, কোনো উত্তর পাইনি। গার্মেন্টসের শ্রমিক নিয়ে প্রবলেম, তাই তো? ঠিক আছে, আমি কালই একটা গার্মেন্টসের শ্রমিক হিসেবে জয়েন করব। তোর বোনের জন্য সব করতে পারি, তবুও আমায় মেনে নে। ফাইজাকে সরিয়ে রিশাদের বুকের শার্ট চেপে ধরল ফারিস। মজা নিচ্ছিস আমার সাথে? মুস্কান আর ফাইজা ভয়ে জমে গেছে। এক ঝড়ের পর আরেক ঝড়, কিভাবে থামবে? তখনই দপ দপ পা ফেলে দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে জহির আর তাজমহল। জহির আগে ছেলের হাত থেকে রিশাদের শার্ট ছোটায়, উৎকণ্ঠা নিয়ে বলে, অন্যের ছেলের গায়ে হাত তুলে কোনো লাভ হবে না, মাথা ঠান্ডা করো। দোষ আমাদের, আমরা আমাদের মেয়েকে ঠিক রাখতে পারিনি বিধায় ও এমন করেছে। ফাইজা নিষ্প্রাণ স্বরে ডাকল, বাবা। চুপ! মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে তাকে ধমক দিল জহির। ফাইজা দুই হাতে মুখ চেপে কান্না আটকাচ্ছে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে চিৎকার আসছে। রিশাদ মলিন কণ্ঠে বলল, ওর কোনো দোষ নেই মামু। এবার রিশাদের দিকে কঠিন দৃষ্টি তাক করল জহির। অত্যন্ত ভদ্র আর স্বাভাবিক কণ্ঠে বলল, চলে যাও এখান থেকে। আমার মেয়ের আশেপাশে, এই বাড়ির আশেপাশেও যেন তোমায় আর না দেখি। হঠাৎই রিশাদের বুক জ্বলে উঠল। সে ধপ করে জহিরের এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, কেন এমন করছেন মামু? বিশ্বাস করুন, আর কখনো কোনো খারাপ কাজ করব না। আপনার মেয়েকে আগলে রাখবো, কলিজায় ভরে রাখবো, আপনাদের মতোই ভালোবাসা দেব। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। জহির ফট করে নিজের হাত সরিয়ে নিল। রিশাদের দৃষ্টি ঘোলা হয়ে গেল। ফাইজা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাচ্ছে। ফারিস ভরাট স্বরে বলল, এসব ফিল্মি কথা বলে কোনো লাভ হবে না। তোর বাপ একটা পশু, তুই আর একটা পশু। আমি জেনে বুঝে আমার বোনকে তোদের মতো কোনো পশুদের ফিরে পাঠাবো না। এবার রিশাদেরও রাগ উঠে গেল। খেপে গিয়ে বলল, আমাদের মতো পশুদের ভেড়ে তোর ফুপিমনির মতো ভালো মানুষও আছে, সেটা ভুলে যাস না। না, ভুলে যাইনি। আমার ফুপুমনির সাথে তোরা কি কি করেছিস সেটাও ভুলে যাইনি। তাই ভালো ভালো বলছি, চলে যা। তোর গায়ে আঘাত করলে ফুপুমনি কষ্ট পাবে, যেটা আমি করতে চাইছি না। কর আঘাত, তোকে না করেছে কে? আঘাত করতে করতে শরীরের সব রক্ত ঝরিয়ে ফেল, তবুও তোর বোনটাকে আমায় দে। আমি আমার বোনকে কখনোই তোর কাছে দিব না। তাহলে আমাকে রেখে দে। এবার ফারিস সত্যি সত্যি রিশাদকে আঘাত করে বসলো। দ্বিতীয়বার আঘাত করতে গেলে তাজমহল ছেলেকে সামলালো। জহির রাগান্বিত স্বরে বলল, এই ছেলে, তোমাকে ভালোভাবে বলছি, বুঝতে কেন চাইছো না? আপনার মেয়েকে চাইছি মামু। জহির ফাইজার দিকে তাকায়। ফাইজা কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জহির শান্ত স্বরে বলে, কি চাইছো তুমি? ঠিক আছে, আমার মেয়ে যদি আমাদের ভালোবাসাকে অবজ্ঞা করে, আমাদের ছোট করে, আমাদের কথা অমান্য করে তোমার সাথে চলে যেতে চায়, তাহলে তুমি নিয়ে যাও। তাজমহল মুখ খুললেন। কি বলছেন এসব? জহির হাতের ইশারায় স্ত্রীকে থামিয়ে দিলেন। ফাইজার দিকে তাকিয়ে বললেন, কি তুই যাবি ওর সাথে? ফাইজা ছলছল চোখে বাবার দিকে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আমি তোমাদের ভালোবাসি বাবা, তোমাদের কখনো অবজ্ঞা করতে পারবো না। জহির পুনরায় রিশাদের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, শুনলে তো? রিশাদ তাচ্ছিল্য সুরে বলল, গলায় ছুরি চালিয়ে বলছেন তুই কিন্তু মরবি না? এটা আদৌ সম্ভব? আমি এত কিছু বুঝি না।
আমার মেয়ে যদি আমাদের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে চলে যেতে চায় তুমি নিয়ে যেতে পারো। রিশাদ তেতে উঠে বলল, এটা ঠিক হচ্ছে না। আপনি ভালো করেই জানেন ফাইজা এমনটা কখনোই করবে না। জহির হেসে বলেন, তো বুঝলেই তো আমি আমার মেয়েকে সামলাতে পারবো। তুমিও নিজেকে সামলে বাড়ি ফিরে যাও। এতটুকু বলে ফাইজার হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে গেলেন জহির। ফারিসও চলে গেল। থাকলো শুধু মুস্কান, তাজমহল আর রিশাদ। রাহিলাও দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখলো, কিন্তু অতিথি হয়ে এসে ওদের ঘরের ব্যাপারে নিজেকে ঢুকালো না। রিশাদ হাসার ব্যর্থ চেষ্টা করে বলল, আমাকে পশু বলছে? আরে পশুদেরও তো হৃদয় আছে, ওদের তো সেটাও নেই। চোখ বেয়ে এক ফোঁটা জল ফ্লোরে পড়ল রিশাদের। সেটা দেখে মুস্কানের খুব খারাপ লাগলো। তাজমহলও মায়া ভরা চোখে রিশাদের দিকে তাকালো। কিছু বলার জন্য উদ্ভূত হলে রিশাদ তাদের অগ্রাহ্য করে চলে গেল। ঘরে এসে মুস্কান রাগ দেখিয়ে প্রতিটি কাজ করতে লাগলো। ফারিসের দিকে ভুলেও তাকাচ্ছে না। ফারিসও মুস্কানকে পরোয়া করলো না। টাওয়াল নিয়ে সরাসরি সুইমিং পুলে চলে গেল। মুস্কান সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বকতে লাগলো, অসভ্য, নির্দয়, পাষাণ লোক। বড় ভাই গিরি দেখাচ্ছে। বোনকে এত ভালোবেসে থাকলে বোন কিসে সুখী হবে সেটা কেন দেখছে না? ওয়ালেট রাখতে এসে মুস্কানের বিড়বিড়ানো প্রতিটি কথাই শুনেছে ফারিস। দীর্ঘশ্বাস ফেলে ওয়ালেট হাতে নিয়ে আবার চলে গেল। বোনকে ভালোবাসে বলেই মোখলেস শেখের মতো এমন একটা লোকের বাড়িতে নিজের বোনকে পাঠাতে চাইছে না সে। যে লোক টাকার জন্য নিজের মেয়ের ক্ষতি করতে চায় সেই লোক তার বোনের কি না করতে পারবে? সেই লোকের ছেলেও বা কেমন হবে? যে যাই বলুক সে কখনো এই সম্পর্ক মেনে নিবে না। মাঝরাতে পেটের ব্যথায় আর্তনাদ করে ঘুম থেকে উঠে বসল মুস্কান। ফারিস পাশেই শোয়া ছিল। তার চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়েই চিন্তা করছিল। মুস্কানের আর্তনাদে সে ধরফর করে উঠে বসল। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? পেটে পেইন হচ্ছে? মুস্কান পাত্তা দিল না ফারিসের কথা। নিজের পেটের দিকে তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্য করে বকতে শুরু করলো, এই সমস্যা কি তোদের? হ্যাঁ, আমার পেটটাকে কি ফুটবল মাঠ পেয়েছিস যে দুটো মিলে একসাথে লাথি মারা শুরু করেছিস? ব্যথা লাগে না আমার? পাপার মতো মানুষকে কষ্ট দিতে ভালো লাগে খুব, তাই না? তোরা বাচ্চা মানুষ, পেটে থাকবি, খাবি দাবি, ঘুমাবি। তোরা কেন এত নড়াচড়া করবি? শান্তিতে একটু ঘুমোতেও পারি না তোদের জ্বালায়। সব কটা মিলে আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে দিচ্ছিস। ফারিস হতভম্ব হয়ে কেবল শুনে গেল মুস্কানের কথাগুলো। তার এখন কেমন রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। আজ সন্ধ্যা থেকেই মুস্কান ঠিকমতো কথা বলছে না তার সাথে। যেটুকু বলছে হয় খোঁচা মেরে নয়তো খিটখিটিয়ে। পেটের ব্যথায় ফুফিয়ে কাঁদছে মুস্কান। ফারিস আদরিভাবে মুস্কানকে টেনে বুকে জড়াতে গেলে মুস্কান ঠেলা মেরে সরিয়ে দিল। ছোবের নামায়। ফারিস শুনল না। জোর করে মুস্কানকে টেনে তার মাথাটা নিজের বুকে আগলে ধরল। মাথায় চুমু দিয়ে বলল, কাঁদে না, কাল দিন বাদেই বাচ্চারা তোমার কোলে থাকবে, তখন আর কষ্ট হবে না। মুস্কান জোর করে ফারিসের বুক থেকে ছোটার চেষ্টা করলো। জিদ দেখিয়ে বলল, ছাড়ো না ভাই। ফারিস ছাড়ল না। আস্তে করে ফিসফিসিয়ে বলল, বি কুল। হসপিটালের কেবিনে বসে মাকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কান। হাতে ক্যানোলা লাগানো। ভয়ে তার মুখটা এইটুকুনি হয়ে আছে। একটু পরেই তার সিজার করানো হবে। সেটা মনে করলেই মুস্কানের সমস্ত শরীর শিরশির করছে। হাত পা অবশ হয়ে আসছে। বুক ঢিপ ঢিপ করছে। গলা শুকিয়ে যাচ্ছে। কেবিনে বেশি মানুষ অ্যালাউ করা হয়নি বলে সকলেই কেবিনের বাইরে বসে আছে। নাতির সিজার বলে রাতুলকে নিয়ে সকাল সকালে এরশাদ তালুকদার ঢাকায় চলে এসেছেন। তিনি কিছুক্ষণ মুস্কানের মাথায় হাত বুলিয়ে মোলায়েম স্বরে কথা বলে এখন কেবিনের বাইরের চেয়ারগুলোতে বসে আছেন। সব কাজকর্ম বাদ দিয়ে জহির ও তার আব্বাজানের পাশে বসে আছেন। প্রথমবার দাদা হওয়ার আনন্দটা অন্যরকম। জামিল আর শিল্পী এইমাত্র হসপিটালে আসলেন। এসে আগে মুস্কানের সাথে দেখা করলেন। জিন্নাত আসেনি, কেন আসেনি সেটা জানতেও কারো বাকি নেই। ফারিসের ছোট মামা রাসেলও এসেছে আজ। তার বউ কেয়া 6 মাসে প্রেগনেন্ট, তাই অল্প কিছুক্ষণ থেকেই আবার চলে গেছে। দৌড়াদৌড়ি করে হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করছে ফারিস। একদিকে টেনশন, অন্যদিকে তাকেই সব সামলাতে হচ্ছে। তাজমহল আর রাহিলা প্রয়োজনীয় যা যা লাগবে সবকিছুই গুছিয়ে নিয়ে এসেছে। রাহিলা বারবার মেয়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছে। শিল্পী বোঝাচ্ছে। তাজমহলও সাহস দিচ্ছে, কিন্তু কারো কথা কানে তুলছে না মুস্কান। সে কেঁদে কেঁদে বলছে বাড়ি চলে যাবে। সে সিজার করাবে না, পেট কাটতে দিবে না। ওটিতে নিয়ে যাওয়ার আগে ফারিসের হাত চেপে ঢুকরে কেঁদে দিল মুস্কান। ফারিসের চোখও লাল। কাল থেকে ফারিসের সাথে যতই কথা না বলুক, রাগ দেখাক, খিটমিট করুক,
এখন আর সেটা করতে পারল না মুস্কান। লোকটার ক্লান্ত উদ্বিগ্ন চেহারা দেখে সে নিজের আবেগ ধরে রাখতে পারল না। ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ভেজা কণ্ঠে বলল, আমার সত্যি খুব ভয় করছে। মা চাচি সকলের সামনেই মুস্কানের কপালে চুমু দিল ফারিস। ক্যানোলা লাগানো হাতটা মুঠোতে নিয়ে বলল, ভয়ের কিছু নেই। ভাবো যে তুমি তোমার বেবিদের আনতে চাচ্ছ, আর কিছুক্ষণ পরেই তাদের তুমি ছুঁতে পারবে, চুমু খেতে পারবে, কোলে নিতে পারবে। ওরা একসময় তোমাকে মাম্মা বলে ডাকবে। নর্মাল ডেলিভারিতে তোমার লাইফ রিস্ক হবে মুস্কান, সাথে বেবিদেরও ক্ষতি হবে। তুমি কি চাও তোমার বেবিদের ক্ষতি হোক? মুস্কানের দু চোখ বেয়ে অবিশ্রান্ত পানি পড়ে। সে দুদিকে মাথা নাড়িয়ে না বলল। ফারিস মুস্কি হেসে মুস্কানের চোখের পানি মুছে দিল। কোমল স্বরে বলল, তাহলে আর কাঁদবে না। ভালোই ভালোই আমার বেবিদের নিয়ে আসো। কথা দিচ্ছি আর কোনোদিনও বাচ্চা কাচ্চার নামও নিব না।